করেছো। তো আগের লেকচারগুলো আসলে ভালোভাবে না পড়লে তুমি এই লেকচারটা কিন্তু আসলে বুঝবা না। তো আশা করি সবাই প্রিভিয়াস লেকচারটা সবাই ভালোভাবে বুঝছো। আর তোমাদের সামনে আজকে আমি এসেছি কিছু কথা বলার জন্য। তো আমাদের এই লাইভ ক্লাস সম্পর্কিত আমি আজকে কিছু তোমাদের সাথে কথাবার্তা বলবো। যে প্রথমে যেটা বলতে হয় যে বিশ্বের এই করোনার বিরূপ পরিস্থিতির মধ্যে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তোমরা জানো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করছে। তো তখনই আমার মাথায় একটা জিনিস চলে আসলো যে আমাদের প্রতিষ্ঠানের যে স্টুডেন্টরা আছে অথবা শিক্ষার্থীরা আছে, সেই শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার, যেন তারা অনলাইনে ঘরে বসেই নিজ নিজ বাসা থেকেই যে স্টাডিটা কন্টিনিউ করতে পারে। তো আসলে সেই চিন্তা থেকেই আমাদের এই অগ্রযাত্রা। তো প্রাথমিক অবস্থায় আমাদের সাথে কিছু সংখ্যক টিচার ছিল, যে তার মধ্যে হারুন স্যারের নাম না বললেই নয়। হারুন স্যার আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। এছাড়াও আমাদের অন্যান্য শিক্ষক যারা আছে, যেমন আরিফুল ইসলাম, এরপরে আসিফ স্যার, এরপরে আসগর স্যার কলেজ সেকশনের, এরপরে এই আয়ুব স্যার এই তোমরা অলরেডি জানো যে নতুন রুটিন দিয়েছি, ওখানে আয়ুব স্যারের ক্লাস এন্ট্রি করা হয়েছে। তো লাস্টে হলো দাউদ স্যার। তো আসলে সবগুলো শিক্ষকেরই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই আমরা কিন্তু আমাদের এই ক্লাসটা চালিয়ে যেতে পারছি। তো সকল শিক্ষকেরই স্বতঃস্ফূর্ত এখানে একটা পার্টিসিপেট আছে। তো আসলে যে আমরা যদি তোমাদেরকে বিহাইন্ড দ্য স্ক্রিনটা যদি দেখাতে পারতাম, যে আমরা আসলে কিভাবে ক্লাসগুলো নিচ্ছি অথবা আমাদের টিচারদের কিভাবে ট্রেনিং সেশনটা চলতেছে, যদি আমরা আসলে এই বিহাইন্ড দ্য স্ক্রিন, যেমন বিভিন্ন সিনেমায় দেখে বিহাইন্ড দ্য সিন, এরকম যদি আমরা কিছু দেখাতে পারতাম, তাহলে আসলে তোমরা বুঝতে পারতা যে আসলে টিচাররা কত কষ্ট করে তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছে। তো এখন দেখো, এক একটা ক্লাস রেডি করার জন্য টিচারদের অনেক পরিশ্রম করতে হয়। যে এই অনেক পরিশ্রমের ফলেই তোমরা একটা ভালো ক্লাস পাও। তো সেই দিক থেকে যে আশা করি তোমরা তোমাদের ফুল কনসেন্ট্রেশন ক্লাসগুলোতে দিবা। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল হিসেবে দেই, যে আমাদের এই যে ক্লাসগুলো আমাদের এই ক্লাসগুলো ধরো আমাদের 40 মিনিট করে। তো এই 40 মিনিটের যে একটা লেকচার, এটা তৈরি করতে অথবা প্রিপেয়ার করতেই কিন্তু আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে। আবার কোনো কোনো টিচারের আরও একটু বেশিও লাগে। তো এখানে এই অনেক পরিশ্রমের ফসলে আমরা আসলে তোমাদের এই ক্লাসগুলো নিতে পারছি। আর আরেকটা কথা উল্লেখ করলেই না, যে আমরা যদি কখনো পসিবল হয়, আসলে মনে হয় এটা সম্ভব না, বিহাইন্ড দ্য সিন যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম। তো আসলে ওই বিহাইন্ড দ্য সিনে আসলে আমাদের অনেক ট্রেনিং সেশনটা চলে, আমাদের যার যার বাসা থেকে অনলাইনে ট্রেনিং সেশনটা চলে। তো সেদিক থেকে আমরা ট্রেনিংয়ের ক্ষেত্রে বিভিন্ন টিচারের লাইভে আসার আগেই আমরা বিভিন্ন লেকচারগুলো দেখি, আমরা প্রেজেন্টেশনগুলো দেখি, এরপরে বিভিন্ন ভুল ত্রুটি আমরা কারেকশন করে দেওয়ার চেষ্টা করি। তো এরপরও কিছু ভুল ত্রুটি থেকে যাবে, তো সেটাই স্বাভাবিক, কারণ আমাদের এটা অনলাইন ক্লাসে যদি যেহেতু সরাসরি সম্প্রচার, তাহলে এখানে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। আর যদি কোনো এরকম ভুল ত্রুটি তোমাদের চোখে ধরা পড়ে, তো এটা আসলে আশা করছি তোমরা পজিটিভভাবে নিবা। ওকে। তো আমাদের সবচেয়ে আসলে মজার যে ঘটনাটা আমি যেটা উল্লেখ করতে চাই, সেটা হলো দাউদ স্যারের যে ট্রেনিং সেশনটা আমরা পরিচালনা করছি, সেটাতে আসলে সবচেয়ে মজা হয়েছে। আর দাউদ স্যারকেও আমরা অনেক কষ্ট দিছি, বিশেষ করে আমি অনেক কষ্ট দিছি। হ্যাঁ, ওনার সেটিং আমি অনেকবার চেঞ্জ করাইছি, বললাম স্যার এইভাবে না, আপনি এইভাবে করেন, বোর্ড এইভাবে সেট করেন, তারপরে লাইটিং ঠিক করেন, ক্যামেরা ঠিক করেন। ওনাকে পুরো এক সপ্তাহ আমি অনেক জ্বালাইছি। তো আসলে সেই জন্য দাউদ স্যারের কাছে আমি অনেক সরি, যে দাউদ স্যার যদি এটা লেকচারটা দেখে থাকে, তাহলে
আবার আমি বলতেছি দাউদ স্যার, আসলে আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমি। তো আর পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের চেয়ারম্যান স্যার মাঝে মাঝে কিন্তু আমাদের কাছে কল করে মানে ক্লাসগুলো মনিটর করে, আবার খোঁজ খবর নেয়। আর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যিনি, তিনি হলো আমাদের প্রভাতী শাখার, কলেজ প্রভাতী শাখার শাখা প্রধান জনাব নাসিমা চাঁদনী ম্যাডাম। তো এই নাসিমা চাঁদনী ম্যাডাম বলতে গেলে প্রায় প্রতিদিনই আমাদের কল করে, প্রতিদিনই কল করে আমাদের খোঁজ খবর নেয়, ক্লাসগুলো পরিচালনা করে ঠিক মতো হচ্ছে কিনা, বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়। তো আসলে আমরা সবার কাছে সেজন্য কৃতজ্ঞ। আর গভর্নিং বডির আমরা ফুল একটা সাপোর্ট পেয়েছি আমাদের এই ক্লাসগুলো পরিচালনা করার জন্য। তো আশা করি সবাই তোমরা ক্লাসটা ভালোভাবে এনজয় করবা। আমরা যতদিন পারি আসলে ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। আর যদি এই ইনশাল্লাহ বিশ্ব যদি করোনা মুক্ত হয়ে যায় তাহলে তো আমাদের আবার সামনাসামনি দেখা হবে। এখন আমরা ভার্চুয়াল যে জগতে আছি সেই ভার্চুয়াল জগতে আমাদের ক্লাসগুলো পরিচালনা করা দরকার হচ্ছে। তো আশা করি সবাই ক্লাসগুলোতে ভালোভাবে মনোযোগ দিবা। হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করছো যে নুজহাত সাবিয়া পুষ্পিতা বলছে যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, অনেকে সালাম দিয়েছো। হ্যাঁ, সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। তো আশা করি তোমরা ক্লাসগুলো ভালোভাবে করবা। আর এই ক্লাসগুলো করার মাধ্যমে আমরা কিন্তু যে সিলেবাসটা শেষ করতেছি আসলে, তো এই সিলেবাসটা কিন্তু আমাদের কলেজ যখন খুলবে তখন কিন্তু আর মানে এই রিপিট করার সম্ভাবনা অনেক কম। কারণ তোমরা যেহেতু জানো যে সময় অলরেডি অনেক চলে গেছে। তো এখন ওই জন্যে যে ক্লাসগুলো আমরা করাচ্ছি সেই ক্লাসগুলো তোমরা আসলে বাসায় ভালোভাবে করবে, তারপরে ভালোভাবে নোট করবে, স্যাররা যারা মানে হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো ভালোভাবে করবে। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আর আমরা কিন্তু এটা, হ্যাঁ, এখানে আমাদের যে টিচাররা ক্লাস নিচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে যে তোমাদেরকে একটা ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য। তো এই ক্লাসগুলোর পেছনে কিন্তু আসলে অনেক কষ্টের হিস্ট্রি আছে, যে টিচাররা রাত জেগে জেগে এই স্লাইডগুলো তৈরি করে, কন্টেন্টগুলো তৈরি করে, যে তোমাদেরকে একটু হেল্প করার জন্য। তো আশা করি তোমরা সবাই এটা পজিটিভলি নিবা। তো আমি আর কথা বৃদ্ধি না করি, চলো আজকে আমরা আমাদের লেকচারে ফিরে যাই। দেখো আমরা প্রিভিয়াস ক্লাসের যে অংশটা, প্রিভিয়াস ক্লাসের যে লাস্টের পার্টের অংশটা, সেটা আমরা আবার একটু রিপিট করব। কারণ লাস্টের যে পার্টটা সেটা আমাদের আজকে লেকচারের জন্য আর একটু কাজে লাগবে। কারণ আমি গত ক্লাসে এটা বলছিলাম যে এটা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন লাস্টের মানে প্রিভিয়াস ক্লাসের যে লাস্টের যে পার্টটা সেটা আমরা আজকে একটু রিপিট করব। দেখো সেটা আজকে আমরা একটু রিপিট করব। যেমন লাস্টের যে পার্টটা এটা দেখছিলাম যে এইরকম হ্যাঁ, দেখো এইরকম একটা আমরা কয়েল চিন্তা করছিলাম। তো এই কয়েলে যদি এরকম দেখো এই ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে আমরা এখানে দেখছিলাম যে এই সলিনয়েডটা যে একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে, আর এই দিক থেকে চুম্বক বলরাশিগুলো প্রবেশ করে আর এই পাশ থেকে বের হয়ে যায়। যদি ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হয়, দেখুন যে এই কয়েলটার যেই পাশ থেকে দেখলে মনে হবে তোমার যে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে। তো সেই দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তখন চৌম্বক বলরাশিগুলো এভাবে তৈরি হবে। তো এখন দেখো যে আমরা যেটা দেখছিলাম যে এই পাশে সাউথ পোল তৈরি হবে, দেখো এই পাশে সাউথ পোল তৈরি হবে, আর অবভিয়াসলি এই পাশে তাহলে নর্থ পোল তৈরি হবে। তো আমরা এখান থেকে এটাকে একটু লার্জ স্কেলে দেখছিলাম যেভাবে, যে এই যে ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে এখানে দেখো যে ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে এই মাঝখানে যে সাউথ পোল তৈরি হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু তৈরি হবে। এই যে এই পাশে চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু তৈরি হবে, আর অবভিয়াসলি এই পাশে উত্তর মেরু তৈরি হবে। তো এরপরে দেখো আমরা সেকেন্ড যে ফিগারটাও দেখছিলাম সেম এগেন। এখন দেখো যে এই সেম ভাবে যদি আমরা এই দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি এখন তড়িৎ প্রবাহ করি, দেখো এই কয়েলটার মধ্যে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, সেক্ষেত্রে আমরা দেখো এখানে আমরা দেখছিলাম যে এই চৌম্বক বলরাশিগুলো এইভাবে প্রবেশ করবে আর এই পাশ থেকে বের হবে।
তো যেহেতু দেখো এই পাশ থেকে প্রবেশ করতেছে আবার এই পাশ থেকে বের হচ্ছে, তাহলে অবশ্যই এই পাশে দেখো নর্থ পোল তৈরি হবে। দেখো অবশ্যই এই পাশে নর্থ পোল তৈরি হবে, আর অপোজিট পাশে দেখো সাউথ পোল তৈরি হবে। দেখো সাউথ পোল তৈরি হবে। আর এটাকে আমরা অলরেডি লার্জ স্কেলে দেখছিলাম। দেখো যে লার্জ স্কেলে দেখছিলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি এরকম তড়িৎ প্রবাহ হয়, সেক্ষেত্রে দেখো মাঝখানে যে চৌম্বক ক্ষেত্রটা, সেটা দেখো চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরুটা তৈরি হয়। তো তোমাদের এটা মনে রাখতে হবে, দেখো যে তোমাদের এটা মনে রাখতে হবে যে যে কোনো একটা কয়েল, দেখো যে কোনো একটা কয়েলের যদি এই অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয়, দেখো যে কোনো একটা কয়েলে যদি তুমি যে পাশ থেকে দেখলে মনে হবে যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেক্ষেত্রে দেখো ওই ওই প্রান্তে অথবা ওই টার্মিনালে নর্থ পোল তৈরি হবে। এই যে এখানে যেমন অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হচ্ছে, তো এখানে নর্থ পোল তৈরি হবে। তো এরপর দেখো আর যদি দেখে মনে হয় যে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়, তো সেক্ষেত্রে দেখো যে এখানে দেখো সাউথ পোল তৈরি হবে। হ্যাঁ, সাউথ পোলে তৈরি হবে। তো এখন দেখো যে এই দুটো জিনিস আমাদের, দেখো এই দুটো জিনিস আমাদের লাগবে। হ্যাঁ, এই দুটো জিনিস আমাদের প্রয়োজন আছে আজকে। তো আজকে আমরা সেটা দেখব। দেখো আজকে আমরা যেটা দেখব যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। দেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্র অথবা সেকেন্ড ল, হ্যাঁ ফ্যারাডের দ্বিতীয় সূত্র অথবা দেখো সেকেন্ড ল অফ ফ্যারাডেস, তো এটা আজকে আমরা দেখব। তো সেমভাবে দেখো যে এখানে আমরা যে একটা কয়েল চিন্তা করছিলাম, তো এই কয়েলের সাথে দেখো এই কয়েলের সাথে আমরা একটা গ্যালভানোমিটার যুক্ত করলাম। তো এরকম একটা গ্যালভানোমিটার যুক্ত করলাম। তো এখন আমরা দেখো আগের স্লাইডে অথবা আগের লেকচারগুলোতে আমরা এভাবে দেখছিলাম যে একটা দণ্ডচুম্বককে, দেখো একটা দণ্ডচুম্বককে যখন আমরা এই দিকে নিয়ে আসবো, দেখো এই কয়েলটার দিকে নিয়ে আসবো, এই দেখো এই দিকে যদি আমরা মুভ করি একটা দণ্ডচুম্বককে, তখন তোমরা অলরেডি প্রিভিয়াস লেকচার থেকে জানো যে এখানে ফ্লাক্সের পরিবর্তন হবে। ঠিক আছে, এখানে ফ্লাক্সের চেঞ্জ হবে। তাহলে দেখো যে এখানে ফ্লাক্সের চেঞ্জ হবে অথবা যে ফ্লাক্সের পরিবর্তন হবে। আর যখনই আমরা ফ্লাক্সের পরিবর্তন হবে তখন আমরা দেখছিলাম যে ফ্যারাডের যে ফার্স্ট লটা দেখছিলাম, তো সেখানে এই সার্কিটটার মধ্যে একটা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে অথবা একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে, আর অথবা এই ইলেকট্রোমোটিভ ফোর্সের কারণে একটা ইলেকট্রিসিটি জেনারেট হবে। তো এই ইলেকট্রিসিটিটা দেখো যে কোনো ডিরেকশনে জেনারেট হতে পারে, সেটা আজকে আমরা দেখব যে আসলে কোন ডিরেকশনে জেনারেট হতে পারে, সেটা আজকে আমরা ডিটেলস দেখব। তো এরপরে দেখো যে এখানে আমরা প্রথমে ধরে নিলাম যে কনসিডার করে নিলাম যে ইনিশিয়াল যে ফ্লাক্সটা, দেখো ইনিশিয়াল যে ফ্লাক্স সেটা হলো φ1। ইনিশিয়াল যে ফ্লাক্স, দেখো ইনিশিয়াল যে ফ্লাক্সটা সেটা হলো আমরা φ1 ধরে নিলাম, যে প্রাথমিক অবস্থায় এই কুণ্ডলীর মধ্যে যে ফ্লাক্সটা ছিল সেটাকে আমরা φ1 ধরে নিলাম। আচ্ছা, এরপরে দেখো যে এই আফটার টি টাইম যখন আমরা এই বার ম্যাগনেটটাকে এই দিকে নিয়ে আসছি, দেখো বার ম্যাগনেটটাকে যখন আমরা এই দিকে নিয়ে আসছি, হ্যাঁ দেখো যখন আমরা বার ম্যাগনেটটাকে এই দিকে নিয়ে আসবো তখন কিন্তু অবভিয়াসলি ফ্লাক্স চেঞ্জ হবে। আর যখন ম্যাগনেটটাকে আমরা এই পাশ থেকে লেফট থেকে রাইটে মুভ করব, দেখো ম্যাগনেটটাকে যখন আমরা লেফট থেকে রাইটে মুভ করব তখন কিন্তু আচ্ছা সরি একটু, আচ্ছা দেখো তাহলে আমরা এখান থেকে দেখো যে φ1 এটা হলো ইনিশিয়াল ফ্লাক্স, দেখো φ1টা হলো ইনিশিয়াল ফ্লাক্স। আর আফটার টি টাইম যেমন এই দণ্ডচুম্বকটাকে যদি আমরা এই দিকে মুভ করি, দেখো লেফট টু রাইটে মুভ করি, তাহলে অবভিয়াসলি এটার মধ্যে ফ্লাক্স চেঞ্জ হবে। দেখো অবভিয়াসলি ফ্লাক্স চেঞ্জ হবে। আর এই চেঞ্জড ফ্লাক্সটা এটাকে আমরা এই φ2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। দেখো এই চেঞ্জড যে ফ্লাক্সটা এটাকে আমরা φ2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এই ইনিশিয়াল যে ফ্লাক্সটা অথবা প্রাথমিক অবস্থায় যে ফ্লাক্সটা ছিল সেটা হলো φ1। আর আফটার টি টাইম যখন আমরা এই ম্যাগনেটটাকে মুভ করলাম তখন ফ্লাক্সটা চেঞ্জ হয়ে
ফ্লাক্সটা হয়ে গেল হলো φ2। আর এই যে ফ্লাক্সটা চেঞ্জ হলো F1 থেকে F2-তে চেঞ্জ হলো, এই চেঞ্জ হওয়ার যে টাইমটা সেটাকে আমরা টি হিসাবে চিন্তা করলাম, ঠিক আছে, টি কনসিডার করলাম এটাকে আমরা। ওকে, তো এখন দেখো আমরা এখান থেকে যদি আমরা এই চেঞ্জ অফ ফ্লাক্স এটা যদি আমরা বলি তাহলে আমরা φ2 মাইনাস φ1 লিখতে পারি। চেঞ্জ অফ ফ্লাক্স এটাকে আমরা φ2 মাইনাস φ1 লিখতে পারি। এখন এই চেঞ্জটা কিন্তু টি টাইমে মানে টি টাইমের মধ্যে হয়েছে। দেখো ফ্লাক্সের যে চেঞ্জটা সেটা কিন্তু টি টাইমের মধ্যে হয়েছে। তাহলে আমরা যে টাইমটা দিয়ে যদি চেঞ্জ অফ ফ্লাক্সকে আমরা ডিভাইড করে দিই, দেখো টাইমটা যদি আমরা চেঞ্জ অফ ফ্লাক্সকে যদি আমরা ডিভাইড করে দিই টাইমটা দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স পাবো, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স পাবো, অথবা যে ফ্লাক্সের পরিবর্তনের হার পাবো, ফ্লাক্সের পরিবর্তনের হার পাবো। তো আমরা যদি এটা লিখতে মানে লিখি যে টি সময়ে ফ্লাক্সের পরিবর্তন, দেখো টি সময়ে ফ্লাক্সের পরিবর্তন, তো এটাকে আমরা দেখো যে φ2 মাইনাস φ1 লিখতে পারি, যে এটা ইনিশিয়াল ফ্লাক্স, এটা ফাইনাল ফ্লাক্স। তো এটাকে আমরা φ2 মাইনাস φ2 লিখতে পারি, এটা হলো চেঞ্জ অফ ফ্লাক্স। তো যেহেতু এই চেঞ্জটা দেখো টি টাইমের মধ্যে হয়, এই ফ্লাক্সের যে পরিবর্তনটা এটা যেহেতু টি টাইমের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে তাহলে দেখো আমরা এটা বলতে পারি যে সুতরাং ফ্লাক্সের পরিবর্তনের হার, দেখো ফ্লাক্সের পরিবর্তনের হার অথবা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, তো এটাকে আমরা দেখো φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই টি দিতে পারি। তাহলে এটাকে দেখো, এটা দেখো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। আচ্ছা এখন দেখো এই ফ্যারাডের যে সেকেন্ড লটা, তো ফ্যারাডে এক্সপেরিমেন্টটা করে দেখে, দেখো এই এক্সপেরিমেন্টটা যখন করে দেখে তখন তিনি দেখে যে ফ্যারাডে শোড দ্যাট, যে এক্সপেরিমেন্টটা যখন তিনি মানে পারফর্ম করেন তখন উনি দেখে যে এই যে ফ্লাক্সটা যে চেঞ্জ হচ্ছে, এই ফ্লাক্সটা চেঞ্জের কারণে এই কয়েলটার মধ্যে যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হয়, দেখো যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ইনডিউস হয়, সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা দেখো ফ্লাক্সের চেঞ্জের রেটের প্রপোর্শনাল অথবা সমানুপাতিক। তার মানে দেখো যে এই ইটাকে দিয়ে আমরা দেখো ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স বুঝালাম, এই ইটাকে দেখো এটাকে আমরা ইনডিউস ইলেকট্রোমোটিভ ফোর্স বুঝালাম। তো এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা দেখো যে এই ফ্লাক্সের পরিবর্তনের ঋণাত্মক হারের সমানুপাতিক। দেখো এই ফ্লাক্সের পরিবর্তনের হার হলো এটা, দেখো ফ্লাক্সের পরিবর্তনের হার এই φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই টি। তো ফ্লাক্সের পরিবর্তনের হার অথবা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, দেখো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এর এই ঋণাত্মক অথবা নেগেটিভের প্রপোর্শনাল, দেখো নেগেটিভের প্রপোর্শনাল। তো এই নেগেটিভ সাইনটা আসলে এখানে কিভাবে আসছে সেটা আমরা একটু পরে মানে ক্লিয়ার হব যে আসলে নেগেটিভ সাইনটা এখানে কিভাবে মানে কি ইন্ডিকেট করে। তো এখন দেখো যে এটা ফ্যারাডে দেখাইছে যে এই কয়েলটার মধ্যে যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইনডিউস হয়, দেখো এই কয়েলটার মধ্যে যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইনডিউস হয়, সো এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা দেখো এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা এই কয়েলটার মধ্যে যে ফ্লাক্সের পরিবর্তনের হার অথবা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এটার ঋণাত্মক হারের সমানুপাতিক, দেখো ঋণাত্মকের সমানুপাতিক। তো সবাই আশা করি এটা বুঝছো, হ্যাঁ সবাই আশা করি এটা বুঝছো। দেখো এটা কি সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ সবাই একটু কমেন্ট করে জানাও যে এই স্লাইডটা সবাই কি বুঝছো কিনা, যে এই ফ্লাক্সের যে পরিবর্তনের হার এটা ঋণাত্মক হারের সমানুপাতিক হলো এই কয়েলটাতে যে এই ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হলো, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ইনডিউসড হলো সেটা হলো এই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের নেগেটিভের প্রপোর্শনাল। তো এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো আমরা নেক্সট স্লাইডে ফেরত যাই। আচ্ছা এখন দেখো যে তোমরা এটা জানো যে এই প্রপোর্শনাল যে সাইনটা, দেখো প্রপোর্শনাল যে সাইনটা এটাকে উঠাই দিয়ে আমরা ইকুয়াল আর একটা কনস্ট্যান্ট বলতে পারি মানে ইউজ করতে পারি। তো এই প্রপোর্শনাল যে সাইনটা এটাকে আমরা উঠাই দিলাম, দেখো হ্যাঁ এটাকে দেখো আমরা এই ইকুয়াল দিলাম আর একটা এখানে কনস্ট্যান্ট ইউজ করলাম। তো কে যে প্রপোর্শনালি কনস্ট্যান্ট অথবা কে একটা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তো তোমরা এটা অলরেডি জানো যে এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা ইকুয়াল আর একটা প্রপোর্শনাল সাইন বসে। তো এখন দেখো আমরা এই সমীকরণটাকে অথবা এই ইকুয়েশনটাকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলি, দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলি তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাই হয়ে যাবে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের স্টেটমেন্ট। দেখো ওকে, আশা করি সবাই আশা করি বুঝছো, হ্যাঁ অনেকে কমেন্ট করতেছো দেখি যে বুঝছি।
হ্যাঁ, জান্নাত মিথিলা কমেন্ট করেছে জি স্যার বুঝছি। নওরিন সানজানাও বলছে জি স্যার বুঝছি। তারপরে সাবিকুন নাহার পান্না সেও বলছে যে জি স্যার বুঝছো। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম স্লাইডটা তোমরা ভালোভাবে বুঝছো। তো এখন দেখো যে এই যে এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা যদি আমরা এখন ল্যাঙ্গুয়েজ দিয়ে বলি, ঠিক আছে, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাই হবে ফ্যারাডের সেকেন্ড লর স্টেটমেন্ট। তো এক্সামে যখন আসবে যে স্টেট দ্য সেকেন্ড ল অফ ফ্যারাডে অথবা ফ্যারাডের দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো, তখন জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা এই মানে ইকুয়েশনটার তোমরা ল্যাঙ্গুয়েজ আকারে লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো এখানে আমরা এতক্ষণ যেগুলো শিখলাম এগুলোকে আমরা যদি একটু কথাই বলি অথবা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলি, তাহলে দেখো যে কোনো বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, দেখো কোনো বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, এই ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সের যে ভ্যালু, সেটা দেখো ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের পরিবর্তনের ঋণাত্মক মানের সমানুপাতিক। দেখো ফ্লাক্সের পরিবর্তনের হারের, দেখো এই ফ্লাক্সের পরিবর্তনের হারের এই ঋণাত্মক মানের সমানুপাতিক। তো এটা অলরেডি আমরা এতক্ষণ দেখলাম। তো এই স্টেটমেন্টটাই হলো, দেখো এই স্টেটমেন্টটাই হলো যে এই ফ্যারাডের দ্বিতীয় সূত্রের স্টেটমেন্ট। এক্সামে যদি দ্বিতীয় সূত্রটা স্পেসিফিকভাবে বলে দেয় যে এই দ্বিতীয় সূত্রটাই এক্সপ্লেন করো, তখন কিন্তু অবশ্যই তোমাকে এই স্টেটমেন্টটা লিখতে হবে। তো আমরা ইংলিশে এভাবে বলতে পারি, দেখো দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রোমোটিভ ফোর্স, দেখো দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্ডিউসড ইন এ ক্লোজড কয়েল। এই ক্লোজড মানে এই কয়েলটা অবশ্যই ক্লোজড হতে হবে, তার মানে কি সার্কিটটা কমপ্লিট হতে হবে, এই সার্কিটটা কমপ্লিট হতে হবে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে ক্লোজড কয়েল বলছি। তো সার্কিটটা কিন্তু কমপ্লিট না হলে আসলে অ্যাকচুয়ালি কিন্তু এখানে ইলেকট্রিসিটি মানে জেনারেট হলো কি হলো না সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো is directly proportional to the negative of the rate of change of magnetic flux passing through the coil। দেখো negative rate of change of flux passing through the coil, ঠিক আছে। তো আশা করি স্টেটমেন্টটা সবাই বুঝছো। হ্যাঁ, এই স্টেটমেন্টটা সবাই, হ্যাঁ এটা সবাই বুঝছো কেন স্টেটমেন্টটা? দেখো এই সার্কিট, হ্যাঁ দেখো এই স্টেটমেন্টটা সবাই বুঝছো কিনা? হ্যাঁ, এই স্টেটমেন্টটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও যে ফ্যারাডের সেকেন্ড ল, হ্যাঁ ফ্যারাডের সেকেন্ড লর যে স্টেটমেন্টটা সেটা কি সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, আশা করি তোমরা এটা সবাই বুঝছো। আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে যদি আমরা কিছু কন্ডিশন, হ্যাঁ কিছু কন্ডিশন যদি আমরা একটু মেনশন করি, যেমন ধরো এই এসআই সিস্টেমে, এসআই ইউনিট সিস্টেমে যদি আমরা এই জিনিসগুলো কনসিডার করি যে টি ইকুয়ালস 1 সেকেন্ড ধরলাম, এখান থেকে যে টাইমটা, যেমন এই ফ্লাক্স যে চেঞ্জ হলো φ1 থেকে যে চেঞ্জ হয়ে φ2 হলো ফ্লাক্সটা, সো এই চেঞ্জ হওয়ার যে টাইমটা সেটাকে যদি আমরা 1 কনসিডার করি, 1 সেকেন্ড, অ্যাকচুয়ালি আমরা এই কেটা ইকুয়ালস কত, মানে কেটাকে আমরা অমিট করার চেষ্টা করতেছি যে অন দ্য বেসিস অফ এসআই ইউনিট সিস্টেম। তো আমরা এটাকে দেখো যে এখানে আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব যে এই φ1, দেখো φ1 থেকে ফ্লাক্সটা চেঞ্জ হয়ে যদি φ2 হয়, তাহলে এই চেঞ্জ হওয়ার যে টাইমটা সেটাকে আমরা 1 সেকেন্ড কনসিডার করলাম ইন কেস অফ এসআই সিস্টেম, হ্যাঁ 1 সেকেন্ড কনসিডার করলাম। আর এখানে যে ইনডিউসড যে ইলেকট্রোমোটিভ ফোর্স এটাকে আমরা 1 ভোল্ট চিন্তা করলাম, যে দেখো এখানে 1 সেকেন্ডে যদি ফ্লাক্সটা চেঞ্জ হয় তাহলে এই কয়েলটাতে যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইনডিউস হবে মানে সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে আমরা 1 ভোল্ট ধরলাম, তার মানে কি 1 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে এখানে, অথবা এখানে আবিষ্ট হবে, ঠিক আছে। তো এখন দেখো এই ই ইকুয়ালস আমরা 1 ভোল্ট চিন্তা করলাম, কনসিডার করে নিলাম। আর এখানে দেখো যে ফাইনাল যে ফ্লাক্সটা আমরা এখানে চিন্তা করবো, যে ফাইনাল যে ফ্লাক্সটা এটাকে আমরা কনসিডার করে নিলাম যে 0 ওয়েবার। দেখো φ2 ইকুয়াল 0 ওয়েবার, এটা আমরা একটু কনসিডার করে নিলাম, ঠিক আছে। আর এই ইনিশিয়াল যে ফ্লাক্সটা, দেখো ইনিশিয়াল যে ফ্লাক্স এটাকে আমরা 1 ওয়েবার কনসিডার করে নিলাম। তো আমরা দেখো এই টার্মগুলো একটু কনসিডার করে নিলাম যে এই মানে ফাইনাল যে ফ্লাক্সটা এটাকে আমরা 0 কনসিডার করলাম। তো এখন দেখো এগুলো কি 0 কি মানে কেন কনসিডার করলাম একটু পরে আমি বলতেছি যে এগুলো আমরা মানে কেন আসলে 0 কনসিডার করলাম, ওকে। তো এখন দেখো যে এখান থেকে যে এই ভ্যালুগুলো যদি আমরা ইকুয়েশনটাতে বসাই দেই যে টি ইকুয়ালস 1 সেকেন্ড আর ই ইকুয়ালস 1 ভোল্ট, আবার φ2 ইকুয়ালস 0 মানে 0 ওয়েবার, আর এই φ1 ইকুয়ালস 1 ওয়েবার, এই তো এই ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই এখানে, তাহলে এখান থেকে দেখো ইকুয়েশন থেকে দেখো যে আমরা এই কে ইকুয়ালস কিন্তু 1 পেয়ে যাই। দেখো কে ইকুয়ালস কিন্তু আমরা 1 পেয়ে যাই। তাহলে এই কে ইকুয়াল যদি 1 আমরা এই ইকুয়েশনটায় বসাই দিই, দেখো এই ইকুয়েশনটাতে আমরা যদি বসাই দিই, দেখো কে ইকুয়ালস 1 যদি আমরা এই ইকুয়েশনটাতে বসাই দিই, তাহলে দেখো আমরা এখান থেকে পাবো কি যে ই ইকুয়ালস -φ2 - φ1।
দেখো ই ইকুয়ালস মাইনাস ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই টি। তো এই ইকুয়েশনটাকে আমি বক্স করে রাখলাম, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা বক্স করে রাখলাম যে এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা হলো ফ্যারাডের সেকেন্ড লয়ের স্টেটমেন্ট যেটা আমরা পড়লাম সেটার ম্যাথামেটিক্যাল ফর্ম। তো এটা আশা করি সবাই বুঝছো। তো এখন এখান থেকে আমরা দেখো এই যে কন্ডিশনগুলো আমরা এখান থেকে চিন্তা করছি, দেখো এই যে কন্ডিশনগুলো আমরা চিন্তা করছি। সো আমাদের এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা কিন্তু ওয়ান ওয়েবারটা কি সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারবো। এই যে এখানে যে আমরা ওয়ান ওয়েবার কনসিডার করছি, সো এই ওয়ান ওয়েবারটা আসলে কি সেটা আমরা আসলে এই এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা, আমাদের ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে গেছে, আর আমি দুই তিন মিনিট সময় নিব যে এটা আসলে, আচ্ছা ক্লাস তো আমাদের 1টা পর্যন্ত না? ও আচ্ছা ঠিক আছে, আমার হাতে এখনও কিছু সময় আছে। আচ্ছা, আমরা এক্সপ্লেন করতে পারবো ইনশাল্লাহ। 1টা পর্যন্ত আমাদের ক্লাস, আরও ইনশাল্লাহ এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে এখন এই ইকুয়েশন থেকে দেখো, এই ইকুয়েশন আবার এই স্টেটমেন্ট মানে এই কনসিডারেশন এগুলোর থেকে আমরা যে ওয়ান ওয়েবারের ডেফিনেশনটা কি সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো। একটু লক্ষ্য করো যে এই ফাই ওয়ানটাকে আমরা ওয়ান ওয়েবার কনসিডার করছি। দেখো এই ফাই ওয়ান, আচ্ছা এই ফাই ওয়ান, দেখো ফাই ওয়ানটাকে আমরা ওয়ান ওয়েবার কনসিডার করছি। আর আমার যেহেতু ওয়ান ওয়েবারের ডেফিনেশনটা দিব, ওই জন্য আমরা দেখো ফাই টুটাকে আমরা জিরো কনসিডার করে দিলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা ফ্লাক্সের যে ডিফারেন্স, দেখো এই দুইটা মানে এই ইনিশিয়াল আর ফাইনাল, এই দুটা ফ্লাক্সের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই কিন্তু ওয়ান ওয়েবার। দেখো এটার থেকে এটা যদি আমরা ডিফারেন্স বের করি, সেই ডিফারেন্সটাই কিন্তু ওয়ান ওয়েবার। তাহলে একটু লক্ষ্য করো যে যদি ফ্লাক্সটা ওয়ান ওয়েবার থেকে, একটু লক্ষ্য করো ইনিশিয়াল যে ফ্লাক্সটা সেটা হলো ওয়ান ওয়েবার, এই যে ওয়ান ওয়েবার, আর ফাইনাল যে ফ্লাক্সটা সেটা হলো জিরো, আর এখানে টাইমটা আমরা কনসিডার করছি হলো 1 সেকেন্ড। আর এই কয়েলটার মধ্যে যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইনডিউসড হলো, সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা হলো 1 ভোল্ট, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্সটা হলো 1 ভোল্ট। তো এগুলোকে যদি আমরা একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যারেঞ্জ করে লিখি, দেখো এটাকে যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যদি একটু অ্যারেঞ্জ করে লিখি, তাহলে একটু লক্ষ্য করো যে আমরা ওয়ান ওয়েবারের যে ডেফিনেশনটা সেটা কিন্তু পেয়ে যাব। দেখো ওয়ান ওয়েবার কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, এটা এক্সামে এ নাম্বারে আসতে পারে, তো এটা আসলে ভালোভাবে বুঝতে হবে। তো এখন একটু লক্ষ্য করো যে ইনিশিয়াল যে ফ্লাক্সটা সেটা হলো ওয়ান ওয়েবার, ফাইনাল যে ফ্লাক্সটা সেটা হলো জিরো। তার মানে কি দেখো ফ্লাক্সটা ওয়ান ওয়েবার থেকে কমে জিরোতে হয়ে গেছে, ওয়ান ওয়েবার থেকে কমে জিরো হয়ে গেল। আচ্ছা কত সময় হলো? এটা হলো 1 সেকেন্ডে হলো। তাহলে দেখো কোনো একটা কুণ্ডলীর মধ্যে অথবা কোনো একটা কয়েলের মধ্যে যদি ফ্লাক্স, ঠিক আছে, ফ্লাক্সটা যদি যে 1 সেকেন্ডে এর আদি অবস্থা থেকে কমে যদি জিরোতে চলে আসে, দেখো 1 সেকেন্ডের মধ্যে উইথিন 1 সেকেন্ডের মধ্যে ইনিশিয়াল যে ফ্লাক্সটা ছিল সেই ফ্লাক্সটা যদি কমে জিরো হয়, দেখো জিরো হয়ে যায়, তাহলে যদি এই কয়েলটার মধ্যে অথবা এই কুণ্ডলীটার মধ্যে যদি এই 1 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা তাড়িৎ চৌম্বক এই তড়িৎ চৌম্বক ইলেকট্রোমোটিভ ফোর্স যদি আবিষ্ট হয়, দেখো এই তড়িৎ চৌম্বক বল যদি আবিষ্ট হয়, তো সেই ক্ষেত্রে দেখো যে এখানে যে ফ্লাক্সটা এই কয়েলটার মধ্যে যে ফ্লাক্সটা হবে সেই ফ্লাক্সটাকে আমরা ওয়ান ওয়েবার বলবো। আচ্ছা আমি দেখো আবার একটু এক্সপ্লেন করি যে 1 সেকেন্ডের মধ্যে, দেখো 1 সেকেন্ডের মধ্যে ইনিশিয়াল ফ্লাক্স যেটা ছিল সেটা যদি কমে অথবা ডিক্রিজ করে জিরো হয়ে যায়, দেখো 1 সেকেন্ডের মধ্যে ইনিশিয়াল যে ফ্লাক্সটা ছিল আগে সেটা যদি কমে অথবা ডিক্রিজ করে যদি জিরো হয়ে যায়, আর এই জিরো হওয়ার কারণে দেখো যেহেতু ফ্লাক্স পরিবর্তন হলো, তাহলে এই কয়েলটার মধ্যে দেখো একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে অথবা একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর ওই আবিষ্ট অথবা ইনডিউসড তড়িৎচালক বলটা যদি 1 ভোল্ট হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই ফ্লাক্সের যে চেঞ্জটা হলো সেটা হলো 1 ওয়েবার। দেখো ফ্লাক্সের যে চেঞ্জটা হলো সেটা হলো 1 ওয়েবার। তো আমরা এটাকে দেখো একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতে পারি, দেখো এভাবে যে এক পাকের একটা কুণ্ডলী, আচ্ছা এখানে কিন্তু অবশ্যই এটা এক পাকের হতে হবে, ঠিক আছে, আমরা এখানে অনেকগুলো টার্ন চিন্তা করছি, তো এক পাকের জন্য আমরা এই ডেফিনেশনটা দিব, আর যখন আমরা n সংখ্যক টার্নের জন্য আমরা ডেফিনেশনটা লিখবো তখন কিন্তু এই সমীকরণটাকে অথবা ইকুয়েশনটাকে আমরা n দিয়ে মাল্টিপ্লাই করব। তো ইনিশিয়ালি আমরা যে ভ্যালুগুলো বের করব সেগুলো সিঙ্গেল টার্নের জন্য অথবা এক পাকের জন্য। তাহলে দেখো এখানে আমরা ওয়ান ওয়েবার ডেফিনেশনটা এভাবে দিতে পারি যে এক পাকের একটি কুণ্ডলীর সাথে যে পরিমাণ ফ্লাক্স, দেখো এক পাকের একটি কুণ্ডলীর সাথে যে পরিমাণ ফ্লাক্স এই 1 সেকেন্ডে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্যতে নেমে আসে, এই 1 সেকেন্ডে সুষমভাবে চেঞ্জ হয়ে অথবা হ্রাস পেয়ে ডিক্রিজ করে
শূন্যতে নেমে আসে। আচ্ছা, শূন্যতে নেমে আসার পরে যদি ওই কুণ্ডলিতে 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয় অথবা 1 ভোল্ট, দেখো এই 1 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হয়, তাহলে এই মানে এই যে পরিমাণ ফ্লাক্সটা ছিল এর মধ্যে প্রাথমিক অবস্থায়, তো ওই পরিমাণ ফ্লাক্সটাকে 1 ওয়েবার বলে। ঠিক আছে, ওই পরিমাণ ফ্লাক্সটাকে 1 ওয়েবার বলে। হ্যাঁ, আচ্ছা, অনেকে আবার এখন নতুন করে জয়েন করলাম। হ্যাঁ, জয়েন করলা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জয়েন করছো। আচ্ছা, তোমরা দেখো জয়েন করলে তোমরা এই ক্লাসটা আমাদের থেকে যাবে, এটা অবশ্যই প্রথম থেকে দেখবা, না হলে আসলে নাও বুঝতে পারো। তো এখন দেখো যে দ্য ম্যাগনেটিক ফ্লাক্স হুইচ ইজ লিঙ্কড উইথ এ কয়েল অফ 1 টার্ন হোয়াইল রিডিউসিং, দেখো হোয়াইল রিডিউসিং ইউনিফর্মলি টু 0, তো ইনিশিয়াল ভ্যালু থেকে ইউনিফর্মলি মানে ডিক্রিজ করে অথবা রিডিউস করে, হ্যাঁ এটা 0 হলো। আর যদি 0 হয় তো সেক্ষেত্রে দেখো যদি 1 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হয়, এই কয়েলটার মধ্যে যদি 1 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হয়, তাহলে সেই মানে এখানে যে মানে ফ্লাক্সটা পরিবর্তন হলো অথবা চেঞ্জ হলো, এই ফ্লাক্সটাকে বলা হলো 1 ওয়েবার। ঠিক আছে, তো আশা করি সবাই এই 1 ওয়েবারের যে ডেফিনেশনটা সেটা আশা করি সবাই বুঝছো। তো এই 1 ওয়েবারের যে ডেফিনেশনটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এই নাম্বারের কোশ্চেনের জন্য আসতে পারে। তো আশা করি সবাই এটা বুঝছো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, এখানে দেখো, হ্যাঁ এখানে হাসান আহমেদ শোভন হ্যাঁ কমেন্ট করছে যে স্যার আমাদের মধ্যে কেউ কেউ বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাই আমাদের বোঝার সুবিধার জন্য একটু বাংলা মিনিংটাও বলে দিবেন। হ্যাঁ, এখানে বাংলা ইংলিশ দুটাই আমি বলে দিচ্ছি, আর তুমি একটু যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে প্রত্যেকটা লাইনের বাংলার সাথে সাথে আমরা ইংলিশটাও অ্যাড করে দিছি, আর বাংলার সাথে সাথে ইংলিশটাও বলতেছি। আশা করি কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ক্লাসটা একটু মনোযোগী দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা দেখো, তাহলে আমরা এই যে ফ্যারাডের যে সেকেন্ড লটা সেটা আমরা দেখো এটা পাইলাম যে E ইকুয়ালস -φ2 -φ1 ডিভাইডেড বাই টি। তো এখন দেখো আমরা এই ফ্লাক্সের যে চেঞ্জটা এটা যদি অনেক ছোট হয় অথবা ইনফিনিটেসিমাল স্মল হয়, অনেক ছোট, ভেরি ভেরি স্মল হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ইকুয়েশনটাকে ক্যালকুলাসের টার্মে লিখতে পারি। ঠিক আছে, ইন টার্ম অফ ক্যালকুলাস এটা আমরা লিখতে পারি। তো ক্যালকুলাস যেহেতু খুব ছোট সময়ের জন্য মানে শর্ট টাইম ডিউরেশনের জন্য, যেহেতু আমরা ক্যালকুলাসের এই টাইম ডিউরেশনটা যেহেতু অনেক শর্ট হয়ে যাবে, অনেক স্মল হয়ে যাবে, তো সেটাকে আমরা দেখো তাৎক্ষণিকও বলতে পারি অথবা ইনস্ট্যান্টেনিয়াসও বলতে পারি, ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অথবা তাৎক্ষণিক পরিবর্তন বলতে পারি। দেখো যখন এই সময়টা অনেক ছোট হয়ে যাবে তখন দেখো আমরা এটাকে তাৎক্ষণিক পরিবর্তন অথবা ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ বলতে পারি। তো এখন যদি এই ফ্লাক্সের পরিবর্তনের হার অথবা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এটা যদি অনেক স্মল হয়, তাহলে দেখো যে ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ক্যালকুলাস আমরা এটাকে এভাবে লিখতে পারি যে E ইকুয়ালস ডিডিটি অফ ফাই। দেখো E ইকুয়ালস ডিডিটি অফ ফাই। তো এটাই আসলে দেখো অ্যাকচুয়ালি যে এই ফাইটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। দেখো এই ফাই অথবা ফ্লাক্স এটাকে হলো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো এখানে আমরা দেখো φ2 - φy φ1 φ2 - φ1 এই এখানে যে চেঞ্জটা হলো সেই চেঞ্জটাকে আমরা ফাই কনসিডার করলাম, আর এই ফাইটাকে দেখো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো দেখো এই ইকুয়েশনটা দেখো যে এই ইকুয়েশনটা এটা ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে আমরা এভাবে লিখতে পারি। তো এটাকে অনেক ছোট ভ্যালুর জন্য আমরা এটা লিখতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি যে তাৎক্ষণিক পরিবর্তন অথবা ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ। ওকে, তো এখন দেখো এখানে আমরা এই সবগুলো ইকুয়েশন কিন্তু একটা পাকের জন্য অথবা যখন পাক সংখ্যা 1 থাকবে তখনের জন্য, যেমন শুধুমাত্র একটা পাক থাকবে, নাম্বার অফ টার্নস এটা 1 হবে। ঠিক আছে, এখন যদি এই n নাম্বার অফ টার্নস হয়, দেখো n নাম্বার অফ টার্নস, তো সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা অথবা ইকুয়েশনটাকে জাস্ট আমরা n দিয়ে মাল্টিপ্লাই করব, যে এখানে নাম্বার অফ টার্নস 2টা হতে পারে, নাম্বার অফ টার্নস 3টা হতে পারে। ঠিক আছে, তো যত সংখ্যক নাম্বার অফ টার্নসে থাকুক না কেন, আমরা জাস্ট দেখো একটার জন্য যেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা হবে ইনডিউসড হবে, 2টা টার্নের জন্য ডাবল হয়ে যাবে, 3টা টার্নের জন্য 3 টাইমস হয়ে যাবে। তো এখন এই নাম্বার অফ টার্নস আমরা যত ইনক্রিজ করব, এই কয়েলটাতে ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সটা তত বেশি হবে। ঠিক আছে,
তো সেই জন্য আমরা যে নাম্বার অফ টার্নসটাকে আমরা এখানে এই ইকুয়েশনটার সাথে মাল্টিপ্লাই হিসেবে আমরা ইউজ করব। তো ফর n নাম্বার অফ টার্নস অথবা n সংখ্যক পাকের জন্য, এখানে যদি n সংখ্যক পাক সংখ্যা থাকে, তো সেই ক্ষেত্রে দেখো আমরা এই ইকুয়েশনটাকে আমরা যে ইটা মানে ই ইকুয়ালস, দেখো ই ইকুয়ালস মাইনাস এন ডিডিটি অফ ফাই লিখতে পারি। দেখো ই ইকুয়ালস মাইনাস এন ডিডিটি অফ ফাই লিখতে পারি। আচ্ছা, একটু লক্ষ্য করো যে এখানে এই মাইনাসটা সম্পর্কে আমি একটু বলি, এটা সম্পর্কে আমরা পরে ডিটেলস আরও পড়বো। দেখো এটা সম্পর্কে পরে আমরা ডিটেলস আরও পড়বো এটা। তো এই মাইনাসটা আসলে দেওয়ার মেইন কজটা হলো, দেখো এখানে যে ফ্লাক্সের যে পরিবর্তন হয়, দেখো ফ্লাক্সের যে চেঞ্জটা হয় এই কয়েলটার মধ্যে, এই ফ্লাক্সের চেঞ্জের কারণেই কিন্তু এই ফ্লাক্সটার মধ্যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসড হয়, অথবা এই কয়েলটার মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ শুরু হয়। আর তোমরা জানো যে কয়েলের মধ্যে যখন তড়িৎ প্রবাহ হবে অথবা কোনো একটা কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে, তখন এই কয়েলটা কিন্তু ম্যাগনেটে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কয়েলটা কিন্তু ম্যাগনেটে কনভার্ট হয়ে যাবে। তখন দেখো এই কয়েলটা যখন ম্যাগনেটে কনভার্ট হলো, তখন ওই ম্যাগনেটটা দেখো এই ফ্লাক্সের যে পরিবর্তনের কারণে, দেখো ফ্লাক্সের যে পরিবর্তনটা হয়েছে এই চেঞ্জটাকে কিন্তু আবার এই বাধা দেয়। ঠিক আছে, অথবা রেজিস্ট করে অথবা বাধা দেয়। তো আমরা নেক্সট স্লাইডে এটা ভালো করে বুঝবো। তো দেখো ফ্লাক্সের পরিবর্তন যেই দিকে হবে তার আসলে অপোজিট ডাইরেকশনে এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইনডিউসড হবে। দেখো ফ্লাক্সের পরিবর্তন যে ডাইরেকশনে হবে তার আসলে অপোজিট ডাইরেকশনে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইনডিউস হবে, আর ওই কারণে কিন্তু মাঝখানে সামনে একটা মাইনাস দেওয়া হয়েছে। তার মানে দেখো ফ্লাক্সের যে পরিবর্তনটা এটা হলো এই ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ইনডিউসড হলো সেটাকে বাধা দিবে। ঠিক আছে, তার মানে দেখো যে এই ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা তৈরি হবে সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা এই ফ্লাক্সের যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটাকে বাধা দিবে অথবা রেজিস্ট করবে। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই এই স্লাইডটা সবাই বুঝছো যে যে এন সংখ্যক টার্নের জন্য আমি যেটা বললাম যে এই এখানে যদি এন সংখ্যক টার্ন থাকে, তো যেটা আমি বললাম, তো এটা আসলে আশা করি সবাই বুঝছো। ওকে, আচ্ছা এখন তোমাদের জন্য একটা কোশ্চেন দেখো। আচ্ছা এখন তোমাদের কাছে দেখো কোশ্চেন, দেখো এখন তোমাদের কাছে কোশ্চেন একটু লক্ষ্য করো। হ্যাঁ লক্ষ্য করো সবাই, তোমাদের কাছে একটা কোশ্চেন, দেখি এই কোশ্চেনটার আসলে কে কে অ্যান্সার করতে পারো। যেমন দেখো আমাদের যে এখানে যে ফ্লাক্সের যে পরিবর্তনটা হলো, দেখো এখানে ফ্লাক্সের যে পরিবর্তনটা হলো, এখানে যে ফ্লাক্সের পরিবর্তনের কারণেই কিন্তু এই সার্কিটটাতে একটা তড়িৎ প্রবাহ শুরু হলো। হ্যাঁ তোমাদের জন্য কোশ্চেন দেখি, এটা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো এবং যারা যারা অ্যান্সারটা পারো সেটা অ্যান্সার করবা। তো এখানে দেখো ফ্লাক্সের যে পরিবর্তনটা এই ফ্লাক্সের যে পরিবর্তনটা হচ্ছে এই ফ্লাক্সের পরিবর্তনের কারণেই কিন্তু এই বর্তনীটার মধ্যে অথবা এই সার্কিটটার মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে। আর তোমরা অলরেডি জানো যে এই ইলেকট্রিসিটি ইজ ওয়ান টাইপ অফ এনার্জি, অথবা বিদ্যুৎ এক প্রকার শক্তি। তো এখন দেখো এখানে দেখো এই সার্কিটের মধ্যে দেখো কোনো এই পাওয়ার সোর্স নাই, অথবা কোনো ব্যাটারি নাই, অথবা ইলেকট্রিক সোর্স নাই, কিছু নাই। তো জাস্ট আমরা এই দণ্ডচুম্বকটাকে যখন আমরা এর দিকে নিয়ে আসলাম, দেখো দণ্ডচুম্বকটাকে যখন আমরা এই দিকে নিয়ে আসলাম তখনই আমরা এখানে বিদ্যুৎ পাইলাম অথবা ইলেকট্রিসিটি পাইলাম, তার মানে আমরা শক্তি পাইলাম। তো এখন দেখো এই ম্যাগনেটটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, ম্যাগনেটটার কিন্তু কোনো ক্ষতি হবে না অথবা কোনো লস হবে না, অথবা ম্যাগনেটটা নষ্ট হয়ে যাবে না। আবার সেমভাবে কিন্তু এই যে এই কয়েলটারও কিন্তু মানে কোনো হ্যাম্পার হবে না অথবা কোনো ক্ষতি হবে না। তো এখন দেখো আমরা কোনো কিছু এখানে লস না করে, দেখো এই প্রসেসটাতে আমরা কোনো কিছু লস না করে আমরা অটোমেটিক মানে মনে হচ্ছে যে এমনি আমরা যে ইলেকট্রিসিটি পাচ্ছি। ঠিক আছে, যে কোনো কিছু আমরা লস না করেই আমরা এই মানে স্পন্টেনিয়াসলি অথবা স্বতঃস্ফূর্তভাবেই আমরা এখানে বিদ্যুৎ শক্তি পাচ্ছি। দেখো হ্যাঁ আমরা এখানে বিদ্যুৎ শক্তিটা পাচ্ছি। তো এখন দেখো যেহেতু তোমরা জানো যে শক্তিকে কখনো সৃষ্টি অথবা ধ্বংস করা যায় না, যে এনার্জি ক্যানট বি ডিস্ট্রয়েড অর জেনারেটেড। তো এখন আমরা শুধু এটা জানি যে এনার্জি শুধুমাত্র একটা ফর্ম থেকে অথবা একটা রূপ থেকে অন্য একটা রূপে পরিবর্তন করা যায়।
পরিবর্তন করা যায়। তো এনার্জি যেহেতু শুধু পরিবর্তন করা যায়, কোনো নতুন এনার্জি তৈরি করা যায় না। কিন্তু দেখো এখান থেকে আমাদের মনে হচ্ছে যে আমাদের এখানে কোনো কিছু লস না করেই, দেখো কোনো কিছু লস না করেই আমরা এখানে বিদ্যুৎ তৈরি করতে পারছি, অথবা বিদ্যুৎ তৈরি করতে পারতেছি মানে কি, যে এই শক্তি উৎপন্ন করতে পারতেছি। তো এখান থেকে দেখো যে এই যে প্রসেসটা আমরা দেখালাম, তো এই প্রসেসটা দিয়ে এরকম মনে হতে পারে যে এই প্রসেসটা আসলে যে কনজারভেশন ল অফ এনার্জি অথবা শক্তির যে সংরক্ষণশীলতা নীতি আছে সেই নীতিটা হয়তো মেনে চলে না। দেখো এখানে আসলে অ্যাকচুয়ালি দেখো কোনো কিছু লস হচ্ছে না, যে এখানে চম্বুকটাকে যদি আমরা এভাবে সামনে পিছনে, দেখো এরকম সামনে পিছনে যদি আমরা আনা নেওয়া করি, দেখো এই চম্বুকটাকে যদি আমরা এরকম সামনে পিছনে আনা নেওয়া করি, তাহলে জাস্ট এই চম্বুকটার কিন্তু কোনো ক্ষতি হবে না অথবা কোনো লস হবে না। আবার এই দিক থেকে দেখো এই কয়েলটার মধ্যেও, মানে কয়েলটা তো কোনো কিন্তু লস হবে না অথবা ক্ষতি হবে না। তো এখান থেকে আসলে আমরা কোনো কিছু লস না করেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি অথবা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি। তো যেহেতু ইলেকট্রিসিটি ইজ ওয়ান টাইপ অফ এনার্জি অথবা এক প্রকার শক্তি, তাহলে এখান থেকে এই ফিগার থেকে আমরা আমাদের মনে হতে পারে যে আমরা এখান থেকে শক্তি তৈরি করতে পারছি। দেখো এখান থেকে আমরা শক্তি তৈরি করতে পারছি। আচ্ছা, যখন শক্তি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই প্রসেসটা আসলে কি কনজারভেশন ল অফ এনার্জি, এই কনজারভেশন ল অফ এনার্জিটাকে আসলে অ্যাকচুয়ালি ফলো করে নাকি ফলো করে না? তো এটা হলো তোমাদের জন্য কোশ্চেন। আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা চিন্তা করবা। তোমাদেরকে এই 1 উইক টাইম দিলাম, তোমরা নেক্সট উইকের মধ্যে আমাকে কমেন্ট, মানে এই অ্যান্সারটা বের করে তোমরা হ্যান্ড নোট করে আমাদের ফেসবুক পেজে সাবমিট করতে পারো। আসলে এখানে কি কনজারভেশন ল অফ এনার্জিটাকে আসলে যে ফলো করতেছে কি করতেছে না। তো মানে কনজারভেশন ল অফ এনার্জি যদি ফলো করেও থাকে, তাহলে আসলে কিভাবে ফলো করতেছে, যে আমরা আসলে এখানে কোনো কিছু লস না করেই আমরা এখান থেকে শক্তি পাচ্ছি। তো এটা আসলে কিভাবে লস করতেছে দেখো, ঠিক আছে? তো এটা চিন্তা করবা যে আপাত দৃষ্টিতে এখানে আমি আবার বলতেছি যে মনে হতে পারে, হ্যাঁ মনে হতে পারে এখানে যে শক্তি আমরা উৎপন্ন করতেছি, যেহেতু ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে যে কোনো কিছু শক্তি, মানে কোনো কিছু লস না করেই। তো আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে এখান থেকে আসলে শক্তি উৎপন্ন হচ্ছে। তো আসলে এই যে প্রসেসটা, ফ্যারাডের যে সেকেন্ড ল, এই যে প্রসেসটা, যে ফ্লাক্স পরিবর্তন হওয়ার কারণে, হ্যাঁ ফ্লাক্স পরিবর্তন হওয়ার কারণে এখানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। তো এই প্রসেসটা আসলে কনজারভেশন লটা কি ফলো করে কিনা, ঠিক আছে? অথবা কনজারভেশন ল অফ এনার্জি এটা যদি ফলো করে তাহলে কিভাবে করে। তো আশা করি সবাই কোশ্চেনটা বুঝছো। হ্যাঁ আশা করি সবাই কোশ্চেনটা বুঝছো। ওকে, হ্যাঁ কোশ্চেনটা সবাই বুঝছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো আমাদের ক্লাস টাইম, হ্যাঁ আমাদের ক্লাস টাইম অলরেডি শেষ।